বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না, কিছুতেই যাব না। কাহিনীতে রং না চড়ালে অথবা অভিনেতা অভিনেত্রীরা তাদের অভিনয়ের সুর না চড়ালে যাত্রাপালা ঠিক জমে না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। মনে পড়ে নট্য কোম্পানির যাত্রাপালা। এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি। অথবা কুন্ডু স্পেশালের ট্যুর প্যাকেজ। এক সময় বাংলার ঘরে ঘরে এই নামগুলোর ভীষণ সমাদর ছিল, আর সেই সময় যাত্রাপালা বলতে গ্রাম বাংলা ছিল একেবারে পাগল। ফলে যাত্রাকে যারা পেশা হিসেবে গ্রহণ করেছেন সেই যাত্রা শিল্পীদের মধ্যে কেউ কেউ তখনকার ফিল্ম স্টারদের চেয়েও বেশি দর পেতেন। কতটা উঁচু দরের সেই ব্যাপার স্যাপার আর কেমনই বা সেই সমাদর, তারই একটা মজাদার উদাহরণ দেওয়ার জন্য আমাদের আজকের এই ভিডিও। আমাকে বাবা বলে স্বীকার করলে তুমি সমাজের চোখে কতখানি ছোট হয়ে যাবে। সবাই তোমাকে ঘৃণা করবে। ঘৃণা করে করুক, তবু আমি জানতে চাই যে আপনি সত্যি করে কোন মহিলাকে চিনতে ঘৃণা করুন। হয়তো চিন্তাম, হয়তো না। রং মেখে আর মুখোশ পরে পরি যে পর চুলো। ছোট বাবুর ওলাউটা হয়েছে। আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দি, বুঝলে, চোখে ধুলো দি। সুন্দরবনের একদম প্রত্যন্ত প্রান্তে আস্ত একটা রানওয়ে তৈরি করা হয়েছিল প্লেন ল্যান্ড করাবার জন্য। কেন? যাতে এক রাতের একটা যাত্রাপালার শো সম্ভব হয়। আনন্দবাজারে যখন ছবিটা বেরোলো, অনেকেই আমায় বলছে এটা কি সত্যি না এটা কোনো স্টান দেওয়া হলো। এমনি উত্তম কুমারকে পর্যন্ত অমানুষের যখন শুটিং তিনি করেছেন, লঞ্চে করে গিয়ে ওই সুন্দরবন অঞ্চলে তিনি শুটিং করেন। হ্যাঁ, মহানায়ক উত্তম কুমারও কিন্তু কখনো এতটা উচ্চমানের সুযোগ সুবিধে পাননি। শক্তি সামন্তর সিনেমার শুটিংয়ের জন্য যখন তিনি সুন্দরবনে গিয়েছিলেন তখন কিন্তু জলপথেই তাকে ভ্রমণ করতে হয়েছিল। কিন্তু নট সম্রাট স্বপন কুমার একবার কাদায় পড়ে এমন বেকায়দা হয়ে গিয়েছিলেন যে তারপর থেকে জলপথ একেবারে চির পরিত্যাজ্য করে দেন। অসভ্যতা করবে না, আমি থানায় তোমার নামে কেস করব। বল তুমি নামবে কি না? আমি না বল তবে মর। সুন্দরবনের সেই রানওয়ের ঘটনা এবং জল কাদার সেই বিপর্যয়ের কাহিনী সব কিছুই আজকের এই ভিডিওতে জানাবো আপনাদের। সুতরাং সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বইটার নাম ছিল রিক্তা। তা বাবাকে যখন বললাম যে বাবা, ছোটোবেলায় এই বইটা আমি তোমার দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল, তা এইটা একটু আমার জন্য তুমি রেকর্ড করে দিতে পারবে? বাবা বলে ঠিক আছে, আমি করে দিতে পারি, কিন্তু আমার ছেলের রোলটা তোমায় করে দিতে হবে। তুমি পারবে? হ্যাঁ, তুমি শিখিয়ে পড়ে নিলে হয়ে যাবে। বাংলা যাত্রা জগতে একেবারে অনন্য একটা স্থান নিজের জন্য গড়ে নিয়েছিলেন নট সম্রাট স্বপন কুমার। জলে তার একটা অ্যালার্জি ছিল, জলপথে যেতে চাইতেন না, কিন্তু একবার যেতে হয়েছিল এবং তার ফলে যে চরম বেকায়দায় পড়তে হয় তাকে, সেই ঘটনা আসুন তার নিজের মুখেই শোনা যাক। আমায় বলেছিল নদী যদি কিছু নেই, তা গিয়ে শুনছি নদী রয়েছে, তা চলে তো আসতে পারি না, কি হবে? আমি নদী তো বেরোই না, জল বেরোই না। বলছে না, আপনাকে হাতে হাতে করে ধরে ওই ডাঙা থেকে নৌকোয় তুলে দেওয়া হবে, আবার নৌকো করে আপনি ওপারে যাবেন, ওপার থেকে আপনাকে হাতে হাতে ধরে ডাঙায় তুলে দেওয়া হবে। ভালো কথা বলে তারা সব হাতে হাতে এরকম ধরলো, আর আমি মাঝখানটায় বসেছি। আমায় দোলাতে দোলাতে নিয়ে নৌকোয় তুলে দিল। আবার
নৌকো যেখানে থামলো সেখান থেকে আবার হাতে তাদের বসলাম, আর আমায় তুলে পৌঁছে দিল থানায় করে। তো মাইকেল বই হয়ে গেল। হয়ে যাওয়ার পর বলছে এবার সেই সকাল 7টায় জোয়ার আসবে, তখন বড় নৌকো যাবে। তা আমি ম্যানেজারকে বলছি আমি তো ভোরবেলা আমাকে যেতেই, সকালে বলে এসেছি ভোরবেলা আমি পৌঁছবো, আমার ছেলেরা সব বাচ্চা চিন্তা করবে ভীষণ, আমাকে যেতেই হবে। তখন ম্যানেজার বললে চলুন ওই খেয়া নৌকো যায়, আমি ভাড়া করে আপনাকে নিয়ে যাচ্ছি, যত টাকা লাগে না। বলে তো নদীর ধারে এলাম, এসে দেখছি একটা খেয়া নৌকো বাঁধা রয়েছে, কিন্তু লোকজন কিছু নেই। এই মাঝি, এই মাঝি, মাঝি কে আছো? এ ভাই মাঝি বলে চেঁচামেচি করতে করতে ম্যানেজার একটা রোগা মতন লোক এসে বলে কি আছে? বলছে ভাই একটু ওপারে পৌঁছে দেবে? হ্যাঁ দেবো। আচ্ছা শোনো ভাই, এই সাহেবকে আমার পরনে তখন সুট টুট করা, এই সাহেবকে তুমি দু একজন লোক ডাকো, ইনি কাদায় নামেন না, ওকে একটু হাতাহাতি করে নৌকোয় নিয়ে যাবো। তাহলে এখন কোথায় লোক, এখন কোনো লোকজন নেই। তাহলে তাহলে কি হবে? উনি বলে ও সাহেব আমার পিঠে উঠুক। বলে পিঠে তুমি নিয়ে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ উঠুক না। তুমি পারবে তো? তুমি উঠো তো। আমি তো সেরকম বসেছি নিচু, আমি পেছন দিক তার এপাশে একটা পা এপাশে একটা পা গলিয়ে দিয়ে তার মুন্ডুটাকে চেপে দিয়েছি। সে তো উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এরম এরম করছে। আমি তার মুন্ডুটা ধরেছি, এই তুমি পারবে তো? বলে তুমি বুঝো না, বুঝো রং করতে কেন, বুঝো চুপ করে। আমি ঠিক আছে ঠিক আছে বলে তো বসি তার মুন্ডুটাকে ধরে। এবার সে পাড় থেকে নেমেছে কাদায়, কাদায় সে হাঁটু অব্দি ডুবে যাচ্ছে। হুস করে ফাটাকে বচাত করে আওয়াজ হচ্ছে, আবার বুস করে তুমি বচা বুস বচা, এরকম করতে করতে মানে ঘাট থেকে প্রায় 15 হাত গেছে, আর 15 হাত গেলে নৌকা। এবার সে বলছে ও রে বাবা রে তুমি কি ভারী গো। আমি বলছি কি গো পারবে তো? বলছে না গো তুমি নামো। আচ্ছা নামবো কি? তো পুরো কাদা, এখানে আমি কি নামবো? এই অসুখ বলছে ও যে বাবা আমার ফাটতেছে গো, তুমি নামবো, আমি আর পারবো না। আচ্ছা না না ভাই, এই ভাই অসুবিধা করো না। তাই ঠিক আছে ঠিক আছে, তুমি আমি আবার ঘাটে নিয়ে যাও নৌকো। বলছে না ঘাট অনেক, তুমি নামো। আচ্ছা এখানে নামবো কি? অসভ্যতা করবে না, আমি থানায় তোমার নামে কেস করবো। বল তুমি নামবে কি না? আমি না। বল তবে মতো বলে কাঁদতে এইরকম, আর আমি কাদায় পড়ে গেলে গজ গজ অব্দি কাদায় ঢুকে গেছি। আমি বলছি বাঁচাও বাঁচাও। ম্যানেজার এসে আমার আঙুল তুলে বলছে এই যে আমি ধরেছি, কোনো ভয় নেই। এই যে ঘটনার বর্ণনাটা শুনলাম আমরা তার মুখে, আমার মতে এর মধ্যেই কিন্তু নটসম্রাট স্বপন কুমারের অসাধারণ অভিনয় দক্ষতার একটা চূড়ান্ত নমুনা প্রদর্শিত হয়ে গিয়েছে। মজা করে এই ঘটনাটা তিনি বললেন বটে, কিন্তু পরবর্তী জীবনে এই বিষয়ে তার একদম স্ট্রিক্ট প্রিন্সিপাল ছিল, কিছুতেই তিনি জলপথে যেতে রাজি হতেন না। এই রকমই আরও কিছু কিছু প্রিন্সিপাল তিনি একদম স্ট্রিক্টলি মেনটেন করতেন, এবং তার পেছনে যাত্রা জগতে প্রথম যখন তিনি পা রাখেন সেই সময়কার কিছু কিছু দুঃখজনক খারাপ অভিজ্ঞতার প্রভাবও রয়েছে। যেমন ধরুন প্রথমবার যখন তিনি যাত্রাপালায় অভিনয় করতে যান, সেই রাতের একটা অভিজ্ঞতার কথা বলি। বলাই বাহুল্য সেই যাত্রাপালাতে তার খুব একটা গুরুত্বপূর্ণ অভিনয়ের ভূমিকা ছিল না, এবং রাত্রিবেলা যখন যাত্রাপালা শেষ হয়ে যায়, সমস্ত অভিনেতা অভিনেত্রীরা খেতে বসেছেন, তখন স্টার অভিনেতা যারা তাদেরকে থালায় করে খাবার দেওয়া হয়েছিল, আর স্বপন কুমারের মতন সাধারণ অভিনেতা যারা তাদেরকে মাটিতে বসিয়ে পাতা পেতে খাবার দেওয়া হচ্ছিল। মাটির মেঝেতে শাল পাতায় ভাত তরকারি মাছের ঝোল মাটির সঙ্গে মাখামাখি হয়ে একাকার যাচ্ছে তাই অবস্থা। একটি গরাস খাবারও সেদিন তার মুখে তোলা সম্ভব হয়নি। এবং পরের বার যখন তিনি সেই যাত্রাপালায় আবার অভিনয় করতে আসবেন, মানে পরের আর একটা নাইটের ঘটনা, তার আগে মাকে তিনি বাড়িতে গিয়ে এই ঘটনার কথা বলেছিলেন, এবং মা তখন তাকে একটা কাঁসার থালা দিয়ে দেন তার খাবার জন্য। এবং যথারীতি শো শেষ হওয়ার পরে সেই দিনও খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, এবং মাটিতে ওই কাঁসার থালাটা নিয়ে স্বপন কুমার খেতে বসেছেন। আর সেই সময় যাত্রা দলের যে ম্যানেজার ভদ্রলোক, তিনি ওখান দিয়ে যাওয়ার সময় তাকে কাঁসার থালায় খেতে দেখে প্রবল চেঁচামেচি জুড়ে দিলেন,
কে একে কাঁসার থালায় খেতে দিয়েছে, এবং যখন জানতে পারলেন যে কাঁসার থালাটি তিনি বাড়ি থেকে নিজে নিয়ে এসেছেন, তখন তার মুখের সামনে থেকে থালা শুদ্ধ খাবার তুলে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে এলেন। সেদিনও মুখে খাবারের গরাশ তোলা হলো না তার। উল্টে ম্যানেজার ধমকে বললেন, যাত্রার স্টার যদি দেখতে পায় সাধারণ অভিনেতাও তার সমান মর্যাদায় খেতে বসেছে, অপমানিত বোধ করে হয়তো দল ছেড়েই দিল, যেটা ম্যানেজার হতে দিতে পারেন না। সেদিন ওই অপমানে সেই যে চোখের জল ঝরেছিল, তারপর স্বপন কুমার মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে যাত্রা জগতে প্রতিষ্ঠিত হলে তিনি নিজের জন্য নিজস্ব কিছু নিয়ম অবশ্যই প্রবর্তন করবেন, এবং সেটাই তিনি করেছিলেন। তিনি যে যাত্রায় অভিনয় করতে যেতেন সব সময় নিজে আলাদা গাড়িতে করে যেতেন, এবং সেই গাড়ি থেকে একদম স্যুট বুট সজ্জিত অবস্থায় নেমে গটগট করে হেঁটে ঢুকে যেতেন তার ব্যক্তিগত সাজঘরে। মেকআপ রুম থেকে মেকআপ নিয়ে সাজ পোশাক পরে একদম স্টেজে গিয়ে ওঠার আগে অবধি কেউ তার দর্শন পেত না। অভিনয় শেষ হলে আবার তিনি সাজঘরে ফিরে আসতেন, পোশাক আশাক বদলে আবার সেই স্যুট কোট পরে গিয়ে উঠে পড়তেন গাড়িতে, সোজা ফেরত চলে আসতেন। তো আসুন এবারে শোনা যাক সুন্দরবনের সেই রানওয়ের কাহিনী, যে সুবিধে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পাননি, যদিও দুবার তিনি সুন্দরবন অঞ্চলে ছবির শুটিংয়ের জন্য গিয়েছিলেন এবং বেশ কিছুদিন করে থেকেছিলেন সেখানে। আবার স্বপন কুমারের মুখেই শোনা যাক সেই অভিজ্ঞতার কথা। আমি তো ওই নদী পথে আর যাই না, সেই যে তুমি কি ভারী গো বলে ফেলে দিয়েছিল, তারপর থেকে যাদের সঙ্গে কন্ট্যাক্ট করি যে আমি জলপথে যাব না, এভাবে কন্ট্যাক্ট করি, তা আমি তো জলপথে যাই না। এবার সুন্দরবনের সাহেবখালী বলে একটা জায়গা আছে, সেইখান থেকে কিছু ওই লোকেরা, মানে যাত্রা যারা করান, তারা এসে প্রোপাইটারকে ধরলেন, স্বপনবাবুকে আমাদের সাহেবখালীর লোকেদের খুব দেখবার ইচ্ছে, মুখে আমরা নিয়ে যেতে চাই, কি করতে হবে। তা প্রোপাইটার বললে উনি তো নদীপথে যান না। বলে নদীপথে একেবারেই যান না? যদি আপনাদের বেশি টাকা রেমুনারেশন দেওয়া হয়, দলেতে কন্ট্রাক্ট বেশি টাকা দেওয়া হয়, বলে না, কোনো টাকা দিলেই উনি যাবেন না। ধরে তাহলে আমাদের একবার ওর কাছে নিয়ে চলুন। তা আমার বাড়িতে নিয়ে এলো। আমার বলছে, স্বপনবাবু আপনি যে নদীপথে যান না, তাহলে নদীর ওপারের লোক কি আপনাকে দেখতে পাবে না? আমি এখন খেয়ালে বলে দিয়েছি, কেন দেখতে পাবে না? আমাকে উড়িয়ে নিয়ে যান, উড়িয়ে নিয়ে গেলে দেখতে পাবে। আমি জলের পথে যাব না। বলে উড়িয়ে নিয়ে গেলে আপনি যাবেন? হ্যাঁ, উড়িয়ে নিয়ে গেলে আমি যাবো। ঠিক আছে, আপনাকে উড়িয়ে নিয়ে যাওয়ারই ব্যবস্থা আমরা। বলে ওরা দিল্লির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে একটা প্লেনের ব্যবস্থা করে এই দমদম থেকে আমাকে সাহেবখালী নিয়ে গেল। তার আগে ওই সাহেবখালীর 28 বিঘে জমির গাছ সব কেটে দিয়ে সেখানে রানওয়ে তৈরি করে আমাকে ওইখানে নিয়ে গেল। সে প্লেনটা যখন ওপরে ঘুরছে, তখন নিচে থেকে আমি চেয়ে দেখছি। আমি যে এতবার ঘোরাচ্ছেন কেন? বলেছে প্লেনটাকে 5-7 বার ঘুরিয়ে তারপর নামাবেন, বিল হবে। তা আমি নিচের দিকে চেয়ে দেখি সোলজারদের যুদ্ধের সময় যেভাবে আসে, পিল 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 করে চতুর্দিক থেকে লোক আসছে, ছেলে বুড়ো মহিলা সব, মানে সে তীরের মতন ছুটছে, তাদের গা থেকে জামা খুলে পড়ছে, পাগলের মতন ছুটছে। এসে নামলাম, নেমে শুনলাম যে ওই প্লেন থেকে আমাকে নামা দেখবার জন্যে 1 টাকা করে টিকিট করা হয়েছে, এবং সেই 1 টাকার টিকিটে বিক্রি হয়েছিল দেখবার জন্য শুধু 1 লাখ টাকা। তারপর যাত্রার বিক্রি। সেই প্লেন তো ওখানে রইল, আমি যাত্রা করলাম, খেয়ে দিয়ে ঘুমলুম। পরের দিন সকাল 8টার সময় আমার সেই প্লেন, রিজার্ভ প্লেন, আমাকে নিয়ে চলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ফেলে আসা সময়ের স্মরণীয় ঘটনার বিবরণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার শিগগিরই ফিরে আসবো এইরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম আরও ভিডিও তৈরি করার জন্য আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগিরই আবার। আজকের মতো এখানেই বিদায়।